বিশ্বজুড়ে স্থানীয় উদ্ভিদ এবং প্রাণী বিপন্ন, এবং এটা মোটেও ভালো কথা নয়। স্থানীয় প্রজাতি সংরক্ষণ না করলে পরে তারা দ্রুত বিলুপ্ত হয়ে যেতে পারে, এবং এর প্রভাব প্রাণী জগৎ, গাছপালা, এমনকি আপনার আমার সকালের এক কাপ কফির ওপরেও পড়তে পারে। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা। আজকের পর্বে রয়েছে তামিলনাড়ুর এক বিরল জলজ স্তন্যপায়ী প্রাণীর কথা আপনাদেরকে বলবো। মৎস্যকন্যা এবং প্রাচীনকালে সমুদ্র যাত্রার গল্পগুলোর অনুপ্রেরণা ছিল এই প্রাণীটি। মানুষের কার্যকলাপের কারণে যার অস্তিত্ব আজ বিপন্ন। এছাড়াও ক্রোয়েশিয়ার দ্বীপে বুনো শিয়ালের আনাগোনা বেড়েছে, যার ফলে এখানকার বাস্তুতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে এবং স্থানীয় জীবিকাও হুমকির মুখে পড়েছে। পুটুস বা ল্যান্টানা ক্যামেরা ভারতে আসে ব্রিটিশদের মাধ্যমে। এখন গোটা বিশ্ব জুড়ে বন ও সংরক্ষিত অঞ্চলের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে এই আগ্রাসী গাছ। ফিজির বাস্তুতন্ত্র এরা ধ্বংস করছে, কেননা সেখানে মোট চারণভূমির প্রায় 50% জুড়ে পুটুসের দাপট। ভারতের তামিলনাড়ুর একটি উপজাতি এই গাছগুলো ব্যবহারের একটা উপায় খুঁজে পেয়েছে, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেছে। বুনো ফুল দিয়ে বানানো এই হাতির ভাস্কর্যগুলো আকারে বিরাট, তবে সূক্ষ্ম শিল্পকলার অংশ। প্রকৃতি, শিল্প ও সংরক্ষণের সমন্বয়ের প্রতীক এগুলো। বিশেষ দুটো সমস্যার কথা তুলে ধরে তারা। প্রথম সমস্যা হলো ল্যান্টানা বা পুটুস গাছ। এই আগ্রাসী প্রজাতি সারা ভারতের জঙ্গলে ছড়িয়ে আছে, ফলে স্থানীয় তৃণভোজীদের চারণের উপযুক্ত স্থানীয় গাছপালার সংখ্যা কমে গেছে। এর মধ্যে আছে হাতিও। এ থেকেই দ্বিতীয় সমস্যার শুরু। হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। পুরো জঙ্গল পুটুস গাছে ভরা, তাই হাতিরা আমাদের জমিতে চলে আসছে। রাতে বাইরে বেরোনো বিপজ্জনক হয়ে উঠেছে। সন্ধ্যায় জঙ্গলে কি রান্নার জন্য সবজি, শেকড় বাকড়, মধু এসব আনা বিপজ্জনক হয়ে উঠেছে। পুটুস ঝোপগুলো এত ঘন আমরা বুঝতে পারি না কাছাকাছি বাঘ বা হাতি রয়েছে কিনা। দরকারি জিনিসও জঙ্গল থেকে সংগ্রহ করতে পারছি না। ল্যান্টানা ক্যামেরা বা পুটুস বিশ্বের প্রথম 10টি আগ্রাসী ফুল গাছের একটা। সপ্তদশ শতকে ঘর সাজানোর জন্য পরিচিত ছিল এই পুটুস। এখন ভারতের বনভূমির 40%-রও বেশি তাদের দখলে। এই গুল্ম প্রজাতির গাছ স্থানীয় গাছের সঙ্গে জায়গা এবং খাদ্যের উৎসের লড়াই করে। এদের ফল নানা জন্তু ও বিশেষ করে পাখিদের কাছে খুব আকর্ষণীয়, ফলে এই গাছ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তরস থেকাইকারা হাতিদের আচরণের উপর পিএইচডি করছেন। তিনি পুটুস সমস্যার সমাধানের উদ্যোগী দুটি সংস্থারই সহপ্রতিষ্ঠাতা। পুটুস দিয়ে তৈরি এসব মডেল দক্ষিণ ভারতের অভয়ারণ্যে বুনো হাতিদের বাসস্থান ফিরিয়ে দেওয়ার উদ্যোগের অংশ। এই অভয়ারণ্যের 30-40% এলাকায় বড় স্তন্যপায়ীরা বিচরণ করতে পারে না, কারণ সেখানে তাদের খাবার নেই। মাঝে মাঝে কৃষকেরা হাতির মুখোমুখি হন। এদের সরানোর খরচও অনেক। যেসব জায়গায় লোকজন পুটুস গাছ ব্যবহার করছেন তাদের সবাইকে নিয়ে বড় আকারের কিছু কাজ করে বন থেকে একে দূর করতে হবে। বেত্তাকুরুম্বা সম্প্রদায়ের এই নারীরা দক্ষিণ ভারতের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে থাকেন। 5,500 বর্গ কিলোমিটারের এই অভয়ারণ্য সারা পৃথিবীর মধ্যে এশিয়ান হাতির বৃহত্তম আশ্রয়। নারীরা পুটুস থেকে হাতির মূর্তি বানানো শিখেছেন। এই মূর্তি মানুষ ও বন্যপ্রাণীর সহ অবস্থানের নিদর্শন। এখন এটা তাদের পেশাও। আমরা বনে হাতি দেখেছি, তারপরে যখন হাতির মডেল দেখলাম খুবই আনন্দ হলো। শুরুতে আমরা ছোট আকারের মডেল বানানো শিখেছিলাম, পরে আমরা প্রাপ্তবয়স্ক আকারের হাতি বানাতে শিখেছি। আমি 5 বছর ধরে এই কাজ করছি। কাঠি দিয়ে কাঠামোগুলো বানাতে এগুলো ফুটিয়ে ছাল ছাড়িয়ে পরিষ্কার করতে হয়। নির্মাতারা আমাদের একটা কাঠামো বানিয়ে দেন, সেটা ভিত্তি করেই আমরা হাতির মডেলগুলো বানাই। মুদুমালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এর 600 বর্গ কিলোমিটারের 40%ই আগ্রাসী পুটুস গাছে ঢাকা। আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা অলাভজনক সংস্থা শোলা ট্রাস্টের অংশ।
তারা ভারী যন্ত্রপাতি দিয়ে এই গুল্মগুলো উপড়ে ফেলেন। তারা প্রতিদিন 2 থেকে 5 টন পুটুস গাছ সরিয়ে ফেলেন। উপড়ে ফেলা গাছগুলো কুচিয়ে ফেলে মূল্যবান বায়োমাস বানানো হয়। এই বায়োমাস কারখানায় বিক্রি করা হয়। ভারতের যে কোনো জায়গায় এর মূল্য কিলো প্রতি 3 টাকা। যে কেউ যে কোনো পরিমাণ কিনতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, নীলগিরির চা বাগানও প্রতিদিন 10 টন জ্বালানি কাঠ কেনে। 2020 সাল থেকে সোলা ট্রাস্ট তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালার প্রায় 100 হেক্টর জমি থেকে প্রায় 150 টন পুটুস গাছ পরিষ্কার করেছে। এর ফলে মুদুমালাই টাইগার রিজার্ভের প্রাণীদের উপকার হয়েছে। আমরা এমন সব জমি থেকে পুটুস গাছ সরিয়েছি যেখানে আগে কোনো জীবজন্তুর দেখা মিলত না। এখন আমরা ওইখানে রোজ প্রায় 100-এরও বেশি সম্বর হরিণ ও চিতল হরিণ দেখতে পাই। নানা দেশে পুটুস দিয়ে তৈরি প্রায় 400টি হাতির মডেল রপ্তানি করা হয়েছে। এই কাজে 180 জন আদিবাসী শিল্পী যুক্ত রয়েছেন। 2021 সালে পুটুস দিয়ে বানানো হাতির মডেলের প্রদর্শনী হয়েছে লন্ডনে। সেটা অত্যন্ত সফল হয়েছিল। 2023 সালে কিং চার্লসের থেকে অলাভজনক সংস্থা দ্য রিয়েল এলিফ্যান্ট কালেকটিভ বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার পায়। পুটুস দিয়ে হাতির মডেল বানানো হয়েছে। এমন সৃজনশীল কাজ মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে দ্বন্দ্ব ও সংকট কাটিয়ে ফেলার অনুপ্রেরণা দেয়। আমরা দেখলাম আক্রমণাত্মক প্রজাতির সঙ্গে মোকাবিলা করবার সৃজনশীল উপায় রয়েছে, তবে কোনোভাবেই এই প্রজাতিটিকে নির্মূল করা সম্ভব নয়। জাতিসংঘ বলছে বর্তমানে প্রায় 3,500 প্রজাতি প্রকৃতির জন্য ভয়ঙ্কর হুমকি সৃষ্টি করছে এবং অর্থনীতির ওপরেও এর মারাত্মক প্রভাব রয়েছে। কচুরিপানা একসময় ব্রাজিলের স্থানীয় প্রজাতি ছিল। বহুকাল আগে এরা ভারতে এসেছে। প্রাকৃতিক শত্রু না থাকলে এখানে একাই রাজত্ব চালায়, ক্ষতি হয় পরিবেশের। এরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। বেড়ে ওঠার সময় এরা স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে, পরিবেশ নষ্ট করে। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি কাউন্সিলের 2019 সালের একটি সমীক্ষা অনুযায়ী সারা বিশ্বে আগ্রাসী প্রজাতির কারণে বছরে $42,000 কোটি বেশি মূল্য দিতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, জাপানি গুবরে পোকা আমেরিকা ও ইউরোপের ক্ষেতের পর ক্ষেত উজাড় করে দিচ্ছে। এর ফলে কোটি কোটি টাকার বাৎসরিক ক্ষতি হচ্ছে। ইঁদুর জাতীয় প্রাণীরা গর্ত খুঁড়ে নদীর তীর ধ্বংস করে দেয়। এর ফলে বহু টাকার ক্ষতি হয়। দক্ষিণ আফ্রিকাও আকাশমণি ও ইউক্যালিপটাসের মতো আগ্রাসী গাছের কারণে বিপর্যস্ত। স্থানীয় গাছের তুলনায় এদের জল বেশি লাগে। এর ফলে 2015 থেকে 2018 সালের মধ্যে কেপটাউনে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। এখন ওই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। আমরা প্রতি বছর 5,500 কোটি লিটার জল বাঁচাতে পারি যদি আমরা বৃহত্তর কেপটাউন ও তার আশেপাশের অঞ্চলের আগ্রাসী গাছপালা কেটে ফেলতে পারি। জলের আশপাশ থেকে গাছপালা সরিয়ে দিলে আমরা কেপটাউনের 2 মাসের জলের সরবরাহ বাঁচাতে পারবো। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, শহরের পরিকল্পিত অন্যান্য সমাধান ব্যবস্থার খরচের 10 ভাগের 1 ভাগ দিলে গাছপালা সাফাই করা যায়। ভারতে আগ্রাসী কচুরিপানার জন্য হওয়া ক্ষয়ক্ষতি কমাতে আরেকটি সমাধান খুঁজে পাওয়া গেছে। উদ্যোগপতিরা শুকনো কচুরিপানার সঙ্গে তুলো মিশিয়ে শাড়ি বানাচ্ছেন। তবে শুধুমাত্র যে বাইরের গাছপালাই দেশি প্রজাতির জন্য হুমকি তৈরি করতে পারে এমনটা কিন্তু নয়। কখনো কখনো কোনো প্রাণীও একটি অঞ্চলের জীববৈচিত্র্য এবং জীবিকাকে বিপন্ন করতে পারে। আমরা ক্রোয়েশিয়ার উপকূলে একটি দ্বীপে গিয়েছিলাম, যেখানে পশুপালকেরা এমন একটি প্রাণীর অর্থাৎ এমন এক শত্রুর আচমকা আনাগোনা এবং হামলা নিয়ে চিন্তিত, যেমনটা আমরা লোককথায় শুনেছি। জকভ সিকিক সারা সকাল ধরে কয়েকটা ভেড়া খুঁজে বেড়াচ্ছেন। তার আশা কয়েকটা ভেড়া অন্তত তিনি খুঁজে পাবেন। আধা বুনো ভেড়াগুলো পিসকেরা দ্বীপ জুড়ে ছড়িয়ে রয়েছে। কিছুটা পশম সংগ্রহের ইচ্ছা থাকলেও তিনি পারছেন না, কারণ একটা ভীতু ভেড়াকে তিনি খুঁজে পেয়েছেন। সপরিবারে কোরনাতি দ্বীপে থাকেন জাকভ। এই দ্বীপপুঞ্জের সৌন্দর্য স্বর্গীয়। 40 বছরেরও বেশি সময় ধরে এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পেয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার লোকজন মাছ ধরা, ভেড়া পালন ও জলপাই চাষ করে জীবন ধারণ করেন।
এই ভঙ্গুর বাস্তুতন্ত্র আচমকাই বিপদের মুখে। এই দ্বীপে নেকড়ে প্রজাতির বুনো শিয়াল এসে পড়েছে। জ্লাটকো রুইজানোভিচ জাতীয় উদ্যানের এক জীববিজ্ঞানী। তিনি এদের পিছু নিয়েছেন কাকতালীয়ভাবে। তিনিও আজ এখানে। মাত্র 2 দিন আগে জাকভ তাকে জানান তাদের বাড়িতে শাবক সহ খান 2 মা ভেড়া রয়েছে। এদের বয়স কত? 2 সপ্তাহ। А вот и 2 тижні. 2 সপ্তাহ? Он є седмицю. ওদের বয়স 1 সপ্তাহ। এক? І ще один бія. এখানে আরেকটা আছে এবং এটাও। І 1 সপ্তাহ হলো ছেড়ে চলে গিয়েছে। এই দুজনও ছেড়ে চলে গিয়েছে। আমি সকালে ওকে খুঁজে পেয়েছি। তারা জাকভের খামারের উপরে ফাঁদ পেতেছেন, কিন্তু লাভ হয়নি। ফাঁদ খালিই রয়েছে। শিয়ালগুলো লাজুক এবং চতুর। তারা রোমশ দেহের কারণে গা ঢাকা দিতে পারে। ভিডিও ক্যামেরায় জ্লাটকো তাদের দেখতে পেয়েছেন, কিন্তু এটা বেশ পরিশ্রমের কাজ। দ্বীপে বেশ গরম রয়েছে, এদিকে জমিও উঁচু নিচু। ঠিক জায়গায় ক্যামেরা বসাতে রীতিমতো দক্ষতা দরকার। তারপর প্রতি 2 বা 3 সপ্তাহ অন্তর গিয়ে ব্যাটারি বদলানো, ছবি দেখার কাজ থাকে। কোরনাতি দ্বীপের একমাত্র জলাশয়ে ভেড়াদের সঙ্গে শিয়ালগুলো জল খেতে আসে, তাই সুযোগ অনেক বেশি। খুব ভালো রকম দেখা যাচ্ছে। এটি শিয়ালের পথ, এটি ভেড়ার। ভেড়া শিয়ালে এক ঘাটে জল খাচ্ছে। কিন্তু এটাই ভেড়াদের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বীপের গাছপালা, বিশেষ করে জলপাই গাছের তলার গাছপালা নিয়ন্ত্রণে রাখার জন্য ভেড়া খুবই গুরুত্বপূর্ণ। গাছের তলায় ঝোপঝাড় থাকলে জলপাই গাছ ঠিকমতো বাড়ে না। আমরা উদ্যান কর্তৃপক্ষের নজরদারি দলের সঙ্গে এসেছি। তারা নিয়মিত শিকারের আয়োজন করে। তারা কয়েকটি শিয়ালকে গুলি করে মেরেছে। তারপরেও দ্বীপের নানা জায়গায় শিয়ালগুলো ঘুরে বেড়াচ্ছে। এর কারণ বনরক্ষকরাও জানেন না। তাদের সন্দেহ পরিবেশের কারণেই এমন হচ্ছে। Mi smo ovdje nalazimo se na jugu Dugog otoka. আমরা ডুগে ওটুকের দক্ষিণ দিকে আছি। আমাদের পেছনে ছোট দ্বীপ ভেলা আলবা। Kornat je došao, preplivao sa Dugog otoka. আমাদের ধারণা শিয়ালগুলো ডোগে ওটুক থেকে ভেলা আলবা ও সেখান থেকে কোরনাতিতে এসেছে। সব মিলিয়ে প্রায় 800 মিটার। গবেষণা থেকে জানা গিয়েছে শিয়ালেরা 2 মাইল বা তার বেশি সাঁতার কাটতে পারে। Ture znanstvene čak bi nije problem ni 2 milje preplivati. স্থানীয়দের তোলা একটি ভিডিওতে দেখা গিয়েছে একটা শিয়াল শান্তভাবে সাঁতরে তীরে এলো। এর আগে কোরনাতিতে শিয়াল দেখা যায়নি। এখন সর্বত্র তাদের চিহ্ন। আরও বেশি করে মৃত ভেড়াদের ছবি সামনে আসছে। সকলে না হলেও বেশিরভাগই শিয়ালের হাতে মারা গিয়েছে। Pri 3 godine. 3 বছর আগে শিয়াল আসার আগে আমাদের এখানে খামার পিছু প্রায় 200টি ভেড়া ছিল। 200 glav blog. এখন বড়জোর 60টি করে ভেড়া আছে। 60 ostane. Ako ih i toliko ima. এই কৃষক কয়েকটি ভেড়াকে খুঁজে পেয়েছেন, কিন্তু মানুষের গন্ধ পেলেই ভেড়ারা পালিয়ে যাচ্ছে। জাকভের মতে আধা বুনো এসব ভেড়া পালনের কোনো ভবিষ্যৎ নেই। তিনি কৌশল বদলাতে চান। I dovesti আমি 10টা নতুন ভেড়া আনবো, দেখি তাতে কাজ হয় কিনা। ali pitomih. Ne আগের মতো অতটা না পারলেও আমরা তাদের গোলা ঘরে রেখে দেব। koje su uštali. জাকভকে হয়তো শিয়ালদের সঙ্গে মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে। তারা খুব সহজে দ্বীপ ছাড়বে না, কারণ শিয়ালগুলো এই দ্বীপের নতুন বাসিন্দা। আচ্ছা, কোন গাছের ফলন আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ? আমি বলবো কফি। কফি ছাড়া আমি দিনটা শুরুই করতে পারি না। কফি ছাড়া আমার দিনটা মাটি হয়ে যায়। এবং আমি নিশ্চিত আপনাদের মধ্যেও অনেকেরই দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো কফি। বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন রুটিন হলো কফি পান করা। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব কফি উৎপাদনের ওপরে পড়ছে। অর্থাৎ তাহলে কি এমন একটা সময়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যখন আমরা কফিটুকুও খেতে পারবো না? দেখা যাক আমাদের প্রতিবেদক কি বলছেন। সবচেয়ে বেশি পান করা হয় এমন পানীয়ের মধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছে কফি। I want to get some coffee. You want some coffee? Drink a lot of coffee before I go to sleep so I can dream faster. I always have coffee when I watch Radar. You know that. This is, excuse me, a damn fine cup of coffee. কিন্তু আপনার সকালের কাপুচিনোর কোনো নিশ্চয়তা নেই। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বের কফি চাষ ঝুঁকির মুখে। খরা, তাপমাত্রা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের ফলে কফির ফলন বিঘ্নিত হচ্ছে।
সমীক্ষায় দেখা যাচ্ছে 2050 সাল নাগাদ কফি চাষের উপযুক্ত জমি কমে অর্ধেক হয়ে যাবে। বর্তমানে সারা বিশ্বে প্রতিদিন 200 কোটি কাপ কফি পান করে মানুষ। গত 3 দশকেই এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। পশ্চিমী দুনিয়ার মতো পানের রুচি হলে মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা বাড়লে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃদ্ধির হার বিশ্বের তুলনায় দ্বিগুণ হবে। চীনের কথাও ভুললে চলবে না। স্টারবাকস প্রতি 9 ঘন্টায় একটি কফি শপ খোলার পরিকল্পনা নিয়েছে, যাতে 2025 সালের মধ্যে দেশের 9000 জায়গায় তারা পৌঁছাতে পারে। অর্থাৎ অনেক বেশি কফির ফলন প্রয়োজন। কিন্তু জলবায়ুর খামখেয়ালিপনার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। 2021 সালে ব্রাজিলের কফি উৎপাদক অঞ্চল মিনাস গেরাইসে হওয়া বড় মাপের তুষারপাতের কারণে প্রায় মরিশাসের সমান মাপের এলাকার কফি গাছ নষ্ট হয়। গত 15 বছর ধরে মরিচা রোগ দেখা গিয়েছে। দক্ষিণ ও মধ্য আমেরিকায় এই রোগ বড় আকারে দেখা গিয়েছে। কেবলমাত্র মধ্য আফ্রিকাতে ওই সময় 17 লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। সুতরাং এই সমস্যাগুলোর প্রভাব মানুষের জীবনেও পড়েছে। কফি গাছকে খুব যত্নে রাখতে হয়। ফল হওয়ার আগে এর ফুল ফোটার সময়টিও খুব কোমল। গাছ থেকে প্রথম কফি পেতে প্রায় 4 বছর লেগে যায়। আরেকটি সমস্যা হলো কফির প্রায় 120টি প্রজাতির মধ্যে আমরা মাত্র 2টি পান করি, কফিয়া অ্যারাবিকা ও কফিয়া কানেফোরা, যা রোবাস্টা নামেও পরিচিত। আরাবিকা হলো উচ্চমানের গাছ, যাতে আমাদের পছন্দের সুগন্ধি কফি রয়েছে। এই গাছের জন্য তাপমাত্রা লাগে 18 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়া 30% ছায়া এবং যথেষ্ট পরিমাণে নিয়মিত বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এটি উচ্চ তাপমাত্রা ও রোগের প্রতি সংবেদনশীল। এতে কম বীজ পাওয়া যায়। বিশ্বের উৎপাদনের 60%ই হল অ্যারাবিকা। আরেকটি প্রজাতি রোবাস্টা অনেক কষ্ট সহিষ্ণু গাছ, কিন্তু এই কফির স্বাদ তত ভালো না। এ থেকে চটজলদি কফি বানানো হয়। আমরা এই দুটো প্রজাতির উপরই নির্ভরশীল। অন্যান্য জিনিসের তুলনায় কফি সংক্রান্ত গবেষণা অনেক পিছিয়ে আছে। আমরা চিরাচরিত পদ্ধতিতে অনেক কিছু করতে পারি। এক জায়গায় রেণু নিয়ে অন্য জায়গায় রাখা, নতুন বীজ বানানো, বিশ্বজুড়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি। এটা খুব কঠিন কিছু নয়। কি করতে হবে তা মোটামুটি স্পষ্ট। আসার কথা সুখবর আসছে। নতুন প্রজাতি আসছে এবং কয়েকটি সংকর প্রজাতির বীজ ছড়ানো হচ্ছে। এ কাজের ভবিষ্যৎ রয়েছে, কারণ এটা কৃষকদের কাছে সহজে নিয়ে যাওয়া যায়, বিলি করা যায়। সম্প্রতি স্টারবাকস জানিয়েছে তারা 6টি নতুন প্রজাতির কফি বীজ নিয়ে এসেছে। এর মধ্যে সংকর প্রজাতির বীজও আছে, যা পাতার মরিচা রোগ প্রতিরোধ করে এবং অল্প সময়ে বেশি ফলন দেয়। এটা বড় খবর, কারণ এই সংস্থা 30টি দেশে ছড়িয়ে থাকা 4 লক্ষ কৃষকের থেকে পৃথিবীর মোট কফির প্রায় 3% ক্রয় করে। কয়েকজন গবেষক চেষ্টা করছেন বন্য প্রজাতি থেকে কফি বানাতে। কফিয়া স্ট্যানোফিল্লা ইতিমধ্যে সাড়া ফেলেছে। এটি পশ্চিম আফ্রিকার একটি বিরল এবং বিপন্ন প্রজাতি, যা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে এবং এর স্বাদও অ্যারাবিকার সঙ্গে তুলনীয়। এই বিকল্পের বাণিজ্যিক সম্ভাবনা থাকলেও বন্য প্রজাতি থেকে কফি বানানো এখনও বিশেষ জায়গাতেই সীমাবদ্ধ এবং তা পুরোপুরি হতে দশকের পর দশক সময় লাগতে পারে। বড় সমস্যাটা হলো পৃথিবীর কফির অন্তত 80%ই ছোট কৃষকেরা ফলান। এই কৃষিজীবীরা কয়েক হেক্টর জমিতে চাষ করেন। তাদের সংকর প্রজাতির চারা কেনার মতো ক্ষমতা নেই। এই চারাগুলো চিরাচরিত বিকল্পের তুলনায় 40 থেকে 160% বেশি দামি। এই কারণে বৈচিত্র্যময় কৃষি পদ্ধতির প্রয়োজন, যেখানে কফি ছাড়াও অন্যান্য গাছ বা অন্য ফসলও থাকবে, যাতে কিছুটা হলেও নিরাপত্তা থাকে। এখান থেকে অ্যাগ্রো ফরেস্ট্রির ধারণা করা যায়। এই পদ্ধতিতে অন্যান্য গাছের পাশাপাশি কফি ফলানো হয়। সেই গাছগুলি পুষ্টি পদার্থের চক্রায়ন বাড়াতে পারে, জীববৈচিত্র্য আনতে পারে, কার্বন আবদ্ধ করতে পারে এবং মাইক্রোক্লাইমেট তৈরি করতে পারে। কিছু গাছ থেকে ফল, কাঠ বা জ্বালানির মাধ্যমে অতিরিক্ত আয়ও করা সম্ভব, কিন্তু এই ভারসাম্য আনা কঠিন। আমাদের কৃষকদের সঙ্গে কাজ করতে হবে, বুঝতে হবে তাদের জন্য কোনটা উপকারী, কোথায় সমন্বয় রয়েছে আর কি কি বিরোধ রয়েছে। তাহলে সবাই কেন কৃষি বনসৃজন অর্থাৎ অ্যাগ্রো ফরেস্ট্রি আপন করে নিচ্ছেন না? যে কোনো পরিবর্তনেই ঝুঁকি থাকে। বছরে মাত্র একবার হওয়া ফলনের ক্ষেত্রে কৃষকেরা এই ঝুঁকি নিতে চান না।
এর জন্য অতিরিক্ত শ্রম দরকার, কখনো একাধিক চাষের জন্য অতিরিক্ত জমিও দরকার। বিজ্ঞানের সমস্ত তথ্য তাদের কাছে সবসময় পৌঁছয় না। বাস্তুতন্ত্রের চিরাচরিত জ্ঞানের সঙ্গে গবেষণালব্ধ জ্ঞানকে মেলাতে হবে। এই সাহায্য না পেলে কৃষকেরা উৎসাহ পাবেন না, তারা নিজেদের চিরাচরিত পদ্ধতিতেই আটকে থাকবেন। আমাদের বর্তমান পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এত কঠিন, কফির ভবিষ্যৎ হয়তো আমাদের ভাবনার বাইরে। অর্থাৎ অপ্রত্যাশিত কোনো জায়গা থেকেও কফি আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন চীন বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো সাম্প্রতিককালে কফি উৎপাদন বাড়িয়েছে, ভবিষ্যতে তারাই অগ্রণী ভূমিকা নিতে পারে। কফির চাহিদা মেটানোর জন্য এই শিল্পের কৌশল হলো প্রযুক্তি, প্রযুক্তি এবং প্রযুক্তি। আমরা প্রযুক্তিগত চাহিদার দিকে জোর দিয়েছি। আমার মতে আগামী 5 থেকে 10 বছরে নানা রকম প্রজাতি আমরা দেখতে পাবো। আমাদের হাতে আছে তুলি, রয়েছে হিসেবের কাগজ এবং তথ্যের গভীর বিশ্লেষণ, আর এটাই আমাদের কাজ। বিজ্ঞানী, সরকার এবং যোগানের সঙ্গে যুক্ত সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ক্রেতা হিসেবে আমরা বড়জোর উৎসের দিকে নজর দিতে পারি। স্থানীয় প্রজাতিকে বিপদের মুখে ফেলেছে এমন অনেক কারণের জন্যই হয়তো মানুষ দায়ী নয়, আবার এমন অনেক কিছুও রয়েছে যার জন্য মানুষেরাই দায়ী। আমাদেরই কিছু আচার আচরণের জন্যে কোনো স্থানীয় উদ্ভিদ বা প্রাণী হুমকির মুখে পড়েছে। তামিলনাড়ুর একটি জলজ প্রাণী বিলুপ্তির মুখে, তার কারণ তাদের আবাসস্থল কমে গিয়েছে এবং তাদের খাবার যে সি গ্রাস তা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে। ডুগং নামের এই প্রাণীটিকে বাঁচানোর জন্য পরিবেশবাদীরা কাজ করছেন মৎস্যজীবীদের সঙ্গে। সামুদ্রিক ঘাস খেতে পারলেই ডুগং সব থেকে খুশি। প্রায় 2 মিটার লম্বা এই সামুদ্রিক স্তন্যপায়ীদের সামুদ্রিক গাভীও বলা যায়। এরা দিনে কিলো কিলো সামুদ্রিক ঘাস খায়, কিন্তু তামিলনাড়ুর পাল্ক বে অঞ্চলে তাদের সংখ্যা কমে আসছে। ছোটবেলায় আমি অনেক ডুগং দেখেছি। আমি 30 বা 40 বছর আগে ঠাকুরদার সঙ্গে এদের ধরে বিক্রি করতাম। সেদিন আর নেই। তীরবর্তী অঞ্চলে পরিবেশগত ক্ষতির কারণে সারা পৃথিবী জুড়ে ডুগংদের বাসস্থান ধ্বংস হয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণে সামুদ্রিক তৃণভূমি নষ্ট হয়েছে, এর মধ্যে রয়েছে তামিলনাড়ুও। বালাজি ভেদারাজন ওমকার নামক একটি সংস্থার প্রতিষ্ঠাতা, তাঁরা এই বাস্তুতন্ত্রকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন। সংরক্ষণের কাজ শুরুর আগে আমরা স্থানীয় মৎস্যজীবীদের কাছে গিয়েছিলাম। তাদের বললাম আমরা সামুদ্রিক ঘাসের চাষ করছি। তারা প্রশ্ন করেন, কেন? এটা তো সমুদ্রের সব জায়গায় আছে। আমি তাদের বললাম কিছু জায়গায় এটা ক্ষতিগ্রস্ত, সেটা পূরণ করতে হবে। তারা খুব একটা আশাবাদী ছিলেন না, আমাকে বলেছিলেন এটা কাজ করবে না। আমি বলেছিলাম চেষ্টা করতে হবে। ডুবুরিরা তৃণভূমি থেকে সামুদ্রিক ঘাস বা সি গ্রাস সংগ্রহ করেন। এই চারাগুলো মৎস্যজীবীদের বাঁশ ও দড়ি দিয়ে বানানো কাঠামোয় জোড়া হয়। তারপর সেগুলো সমুদ্রের তলায় রাখা হবে। আমরা এই কাঠামোগুলো বানিয়ে জলে রাখি, যাতে এর উপর সামুদ্রিক ঘাস গজায় এবং ডুগংগুলো খাবার পায়। এটা করতে পেরে আমরা খুশি। আমরা ওদের সরাসরি হাতে করে খাওয়াতে পারি না, কিন্তু পরোক্ষভাবে তো খাওয়াতে পারি। উপকূল রেখা পুনরুদ্ধার করতে সাহায্য করছেন মৎস্যজীবীরা। তাদের নিয়মিত রোজগার হচ্ছে। তারা ভোরবেলা আরও কয়েকটি সি গ্রাসের চারা নিয়ে সমুদ্রে যাচ্ছেন। এখানকার পরিবেশ বেশ অনুকূল। এখানে জল অগভীর, তাই সূর্যালোক সমুদ্রতলে পৌঁছায় এবং সামুদ্রিক ঘাসগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে। আমরা যখন বলি ডুগংগুলোকে বাঁচাতে হবে, আমরা শুধু প্রাণীটার কথাই যে বলি এমন না, সেটা তো বন্যপ্রাণী আইনের আওতায় পড়ে। আমরা সম্পূর্ণ সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বাঁচানোর কথা বলি। সামুদ্রিক ঘাস পুনরুদ্ধার করে সামুদ্রিক বাস্তুতন্ত্রকে রক্ষা করে মৎস্যজীবীদের লাভ হচ্ছে। ভারতীয় মৎস্যজীবীদের আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা পার করে শ্রীলঙ্কার জলভাগে গিয়ে মাছ ধরতে হবে না। আমাদের সমুদ্রের সম্পদ রক্ষা করার জন্য সামুদ্রিক ঘাস ও সামুদ্রিক বাস্তুতন্ত্রকে রক্ষা করছি। কিন্তু এই লড়াইয়ে সময় খুব কম। চীনের মতো পৃথিবীর নানা জায়গায় ডুগং নামের এই প্রাণীটি বিলুপ্তির মুখে। তামিলনাড়ুতে এই প্রজাতিকে বাঁচানো যাবে বলেই সবাই আশা করছেন। তাদের বাসস্থান যেন রক্ষা করা যায়, এটাই সবাই চাইছেন।
বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখবার জন্যে স্থানীয় উদ্ভিদ বা প্রাণীগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংরক্ষণের প্রচেষ্টাও এই ভারসাম্য বজায় রাখবার জন্যেই জরুরি। আচ্ছা, আপনাদের চারপাশে এমন কোনো স্থানীয় গাছপালা বা প্রাণী বা পাখিকে মনে করতে পারেন যারা সংখ্যায় কমে গিয়েছে, যাদেরকে আর দেখতে পাচ্ছেন না? তাদেরকে বাঁচাতে কোনো প্রচেষ্টা করলে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। ইমেলে লিখে জানাতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।